ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস। চলো আজকে আমরা ফিজিক্স নিয়ে আলোচনা করব। যারা যারা 4.0 দিচ্ছ তো তাদের জন্য আমি প্রিভিয়াস ইয়ার শুরু করেছিলাম। যেমন এটা কিসের আছে দেখো, এটা আছে তোমার ফিজিক্সের। কি ফিজিক্সের বিপিএসসিতে 2024 থেকে মানে আজ থেকে 1992 সাল পর্যন্ত যতগুলো ফিজিক্সের কোশ্চেন বিপিএসসি তৈরি করেছে সেগুলো আমরা আলোচনা করব পার্ট বাই পার্ট। এবং এর আগে যারা দেখোনি এখনও ফিজিক্স, আমি ফিজিক্স তো এটা বায়োলজি করেছি একটা ভিডিও, ওটাকে কন্টিনিউ করব। জিওগ্রাফি 5টা করেছি, ইতিহাস 5টা করেছি, এগুলো দেখবে, ঠিক আছে। এগুলো এক একটা 8টা করে কোশ্চেন থাকবে, তো একটা সাবজেক্ট ওয়াইজ ফিজিক্স, কেমিস্ট্রি, সায়েন্স, ইতিহাস, ভূগোল। তোমরা এখান থেকে 50% প্রিভিয়াস ইয়ার থেকেই পেয়ে যাবে। অতএব তোমাদের কিছু না করলেও সায়েন্সে তোমরা এই ক্লাসগুলো করো, আমি গ্যারেন্টি যে তোমরা 70% সায়েন্সে নাম্বার পাবে যদি কিছু না পড়ো। আর যারা পেড ব্যাচে আছো, যারা নিজেরা পড়ছো, তারা তো বেশি নাম্বার পাবে, ঠিক আছে। অতএব দেখো আমি কিভাবে, শুধু খালি আমি কোশ্চেন অ্যান্সার করাবো না, দেখো কিভাবে আমি মানে কোশ্চেন কিছু ধরো 10টা কোশ্চেন করলে তার 50টা হয়তো এক্সট্রা কোশ্চেনের আলোচনা করে দেব, ঠিক আছে। অতএব চলো দেরি না করে আমরা যাচ্ছি আজকে ফিজিক্সের প্রথম পার্ট, ঠিক আছে। এমনি আমি বায়োলজির একটা করেছি, এখন সায়েন্সটাকে কমপ্লিট করে দিচ্ছি একটা একটা করে প্রতিটা তোমাদের। অতএব অলমোস্ট ইতিহাস ভূগোল শেষের দিকে হয়ে গেছিলো, খালি জাস্ট ফিজিক্স সায়েন্সটা। অনেকজন সায়েন্স নিয়ে বলছিলে, চলো আমরা আজকে শুরু করব ফিজিক্স। ফিজিক্সের 92 থেকে আজ পর্যন্ত যা যা বিপিএসসি ফিজিক্সের উপর কোনো কোশ্চেন বানিয়েছে সবগুলো আমরা ডিটেলসে আলোচনা করব। অতএব তোমরা নিজেরা দেখতে পাবে, একটু লক্ষ্য করো। সরি, দেখো কি বলছে। বলছে দ্য ইউনিট অফ ইলেকট্রিক কারেন্ট ইজ, মানে ইলেকট্রিক কারেন্টের ইউনিট চেয়েছে, একক, ঠিক আছে, একক চেয়েছে। এবং এটা কোন সালে এসেছিল দেখো, 65তম বিপিএসসি রি এক্সামে 2020 সালে এসেছিল, ঠিক আছে। আমি এখানে তোমাদের পাশে কোন সালে এসেছিল সেটা প্রুফ দিয়ে দেবো, ঠিক আছে, তোমরা নিজেরা মিলিয়ে নেবে দরকার হলে। তো কি হবে, যে বলছে ইলেকট্রিক কারেন্ট, তো কুলম্ব আছে, এটা হচ্ছে ইলেকট্রিক চার্জ এর একক। ওয়াট, এটা হচ্ছে আমাদের পাওয়ারের একক। ভোল্ট, এটা হচ্ছে আমাদের ইলেকট্রিক পটেনশিয়াল। আর এটা হচ্ছে অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার হচ্ছে আমাদের ইলেকট্রিক কারেন্ট। তাহলে অ্যান্সারটা কী হবে? অ্যাম্পিয়ার হবে। এবার কথা হলো যে এই ইলেকট্রিক কারেন্ট অ্যাম্পিয়ার, এটা তো হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল ইউনিট। আমরা পড়িয়েছিলাম তোমাদের। দেখো আগে এটা বুঝো ভালো করে। আমি যখন ইউনিট চ্যাপ্টার পড়াই তোমাদের, তো যারা যারা পেড ব্যাচে আছো তারা এগুলো পারবে। আমাদের ইউনিট হচ্ছে টোটাল 3 প্রকার। একটা হচ্ছে ফান্ডামেন্টাল ইউনিট, যেখানে 60টা ইউনিট আছে। দুটো সাপ্লিমেন্টারি ইউনিট, যেখানে 2টো আছে। আর ড্রাইভ ইউনিট হচ্ছে অনেকগুলো, মানে যেটা তোমার বাংলায় ছোট পড়েছিলে না, যে মৌলিক একক, লব্ধ একক, ওই জিনিসগুলো। তো চলো, তো এখানে আমাদের দেখো ওই যে আমরা ইলেকট্রিক কারেন্ট পড়লাম, আসলে ওটা কিন্তু ফান্ডামেন্টাল ইউনিটের পার্ট। যেমন কি আছে, এটি একদম এই 60টা এককগুলো, সিম্বল নাম মনে রাখলেও চলবে, বাট এককগুলো অবশ্যই মনে রাখবে। লেন্থের কি মিটার, টাইমের কি সেকেন্ড, টেম্পারেচারের কেলভিন, মাস কিলোগ্রাম, ইলেকট্রিক কারেন্ট অ্যাম্পিয়ার, এই যে এখান থেকে এটা এসেছিল। তারপরে হচ্ছে লিউমিনিয়াস ইন্টেন্সিটি ক্যান্ডেলা, অ্যামাউন্ট অফ সাবস্টেন্স মোল। সরি, এই 60টা যারা জানো না ওরা মুখস্থ করে নাও, আর না যদি জানো তো ভালো কথা, রিভিশন করে নাও। তাহলে আগের কোশ্চেনের অ্যান্সার হলো কিন্তু আমাদের অ্যাম্পিয়ার, ঠিক আছে। চলো, খালি শুধু কোশ্চেন আলোচনা করবো না, যে কোশ্চেনটা আলোচনা করলে পরবর্তীতে তোমাদের ওইখান থেকে আরও কোশ্চেন জিজ্ঞেস করতে পারে, সেইভাবে আমি তোমাদের আলোচনা করে দেবো। 2 নম্বর কোশ্চেন কি বলছে দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং এলিমেন্ট ডাজ নট কন্টেন নিউট্রন, মানে কোন এলিমেন্টের নিউট্রন থাকে না। এবার সেটা বুঝতে গেলে আমাদের কিছু জিনিস দেখাচ্ছি। দেখো, হাইড্রোজেনের থাকে না। এবার কথা হলো কেমন করে থাকে না, আগে একটা জিনিস বুঝো ভালো করে।
আগে এই ছবি না আমি এমনি বোঝাচ্ছি, শোনো। ধরে নাও সোডিয়াম, যারা জানো সোডিয়ামের নিচে 11 উপরে 23, এটা কি রিপ্রেজেন্ট করে জানো? এটা রিপ্রেজেন্ট করে যে অ্যাটমিক নাম্বার, আর উপরের যে মৌলের উপরেরটা কি রিপ্রেজেন্ট করে? অ্যাটমিক মাস। তো এই অ্যাটমিক কি জিনিস? এটা তো সোডিয়াম। তো সোডিয়ামের যদি ধরে নাও সোডিয়ামের এটা যদি নিউক্লিয়াস হয়, তাহলে নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? প্রোটন আর নিউট্রন। আর উপরে কক্ষগুলোতে কি থাকে? ইলেকট্রন থাকে। তাহলে অ্যাটমিক নাম্বার মানে হচ্ছে যে এর অ্যাটমিক নাম্বারে আরেকটা নাম হচ্ছে ইলেকট্রন নাম্বার, এরই আরেকটা নাম হচ্ছে প্রোটন। তাহলে 11 হচ্ছে ইলেকট্রন, 11 হচ্ছে প্রোটন। তাহলে বুঝো তো এটা হচ্ছে আমাদের 11 আর এটা হচ্ছে আমাদের 11। তাহলে নিশ্চয়ই নিউটন কটা হবে? 12টা। তো এখানে নিউটন আছে বলে আমরা 12টা বললাম। কিন্তু হাইড্রোজেনের 3টা হচ্ছে আইসোটোপ, যেমন হাইড্রোজেনের H11, H22, H12 এবং H13। দেখো আইসোটোপ কাকে বলে? যে মৌলগুলির মানে অ্যাটমিক নাম্বার সেম, নিচেরটা সেম উপরেরটা আলাদা, তাকে বলবো আইসোটোপ। তাহলে এগুলো হচ্ছে হাইড্রোজেনের আইসোটোপ। তাহলে তোমরা দেখো তো, এই যে আমরা এখানে যেমন দেখালাম, তাহলে এইটা হাইড্রোজেনের, এটার কি আছে? এটার নাম হচ্ছে আমাদের টাইটেরিয়াম। এই টাইটেরিয়ামের নিজে ইলেকট্রন, একটা হচ্ছে ইলেকট্রন সংখ্যা, একটা হচ্ছে প্রোটন সংখ্যা। তাহলে নিউট্রন সংখ্যা কটা? 2টো। এখানে একটা হচ্ছে ইলেকট্রন সংখ্যা, একটা হচ্ছে প্রোটন সংখ্যা, তাহলে আরেকটা হচ্ছে একটা হচ্ছে নিউট্রন সংখ্যা। বাট এখানে দেখো, এখানে নিচে যেটা আছে সেটা হচ্ছে ইলেকট্রন, তাহলে ইলেকট্রন 1, আর উপরে প্রোটনও তো 1 থাকবে, তাহলে উপরে তো নিউট্রন 0 হয়ে গেল। এই ক্ষেত্রে আমরা হাইড্রোজেনের, যেটাকে আমরা প্রোটিয়াম বলছি, এর মধ্যে কোনো নিউট্রন থাকে না। ছবিতে আমি দেখিয়েছি, দেখো একটা শুধু ইলেকট্রন আছে, একটা শুধু প্রোটন আছে। এখানে দেখো একটা ইলেকট্রন আছে, একটা প্রোটন থাকবে, একটা নিউট্রন থাকবে। এখানে 2টো নিউট্রন থাকবে, যেটা আমি তোমাদের দেখালাম এখানে। তাহলে যারা বুঝো ভালো কথা, না বুঝলে বোঝার চেষ্টা করো। হাইড্রোজেনের আইসোটোপ 3টা। হাইড্রোজেনের আইসোটোপের প্রথম আইসোটোপের মধ্যেই নিউট্রন থাকে না, বা দ্বিতীয়টাতে থাকে, প্রোটিয়ামে থাকে না, ডিউটেরিয়ামে 1টা থাকে, ট্রিটিয়ামে 2টো থাকে। তাহলে অ্যান্সারটা কি হবে? যেহেতু এখানে হাইড্রোজেনের আইসোটোপের নেই, তাহলে অ্যান্সারটা হবে তোমার এখানে হাইড্রোজেন। ঠিক আছে? যে বলছে এখানে কার আইসোটোপ, কার নিউট্রন নেই, তাহলে তোমাকে বলতে হবে যে এখানে হচ্ছে তোমার হাইড্রোজেনের নিউট্রন নাও থাকতে পারে, থাকতেও পারে, কারণ ওই যে বললাম 3টা আইসোটোপ। তাহলে চলো নেক্সট। এইভাবে আমরা ডিটেলসে পড়বো যেন সায়েন্সে কোনো সমস্যা না হয়। ঠিক আছে? দেখো এবার চলে আসছে আমাদের অ্যাংস্ট্রম। অ্যাংস্ট্রম ইজ দ্য ইউনিট। বলছি অ্যাংস্ট্রমটা কিসের ইউনিট? তাহলে একবার আমরা দেখো, তাহলে অ্যাংস্ট্রম সম্বন্ধে আমরা একটু জানি কি জিনিস। দেখো অ্যাংস্ট্রম তাকে ডিনোট করা হয় কি দিয়ে? এর পাওয়ার 0 দিয়ে। তাহলে 1 অ্যাংস্ট্রম ইকুয়াল টু 10⁻⁻10 মিটার, অথবা এটা মিটার না লিখে তুমি যদি সেমিতে লেখো তাহলে 10⁻⁸ সেমি। এবং এটাও পরীক্ষায় আসে 1 ন্যানোমিটার সমান সমান কত অ্যাংস্ট্রম? 1 ন্যানোমিটার সমান সমান 10 অ্যাংস্ট্রম। আর কি হলো? দেখো সব থেকে যদি স্মলেস্ট ইউনিট বলো, ডিস্টেন্সের সব থেকে স্মলেস্ট ইউনিট, সেটা হচ্ছে আমাদের কি? ফার্মি। এই ফার্মি কি? 10⁻1 ফার্মি ইকুয়াল টু 10⁻⁻15 মিটার। তাহলে এটা হচ্ছে সব থেকে ছোট। এবং এটাতে কি মাপা হয়? একটা এলিমেন্টের যে নিউক্লিয়াস থাকে, এই নিউক্লিয়াসের রেডিয়াস মাপা হয়। আর যদি বলো এই মৌলটা কিভাবে মাপা হয়, এলিমেন্টটা কিভাবে মাপা হয়, তো একটু বড় লাগে, সেটা লাগে 1 অ্যাংস্ট্রম। আর 1 অ্যাংস্ট্রম সমান সমান 10⁻⁻10 মিটার। একটু যেহেতু ওটা বড়, তাহলে এটা মাপা হয়। তাহলে তোমাকে যদি এখান থেকে পরীক্ষায় দেয় যে এসআই ইউনিট অফ অ্যাটম, তাহলে কি বলবে? যদি অ্যাটম বলে তাহলে হচ্ছে অ্যাংস্ট্রম। যদি এসআই ইউনিট অফ দ্য রেডিয়াস বা নিউক্লিয়াস অফ দ্য অ্যাটমের নিউক্লিয়াসটা কি দিয়ে মাপবো? ফার্মি দিয়ে মাপবো। তাহলে এসআই ইউনিট অফ নিউক্লিয়াস অফ অ্যাটম, তাহলে বলবে কি? ফার্মি। আর যদি বলে এসআই ইউনিট অফ অ্যাটম, তাহলে বলবে কি? অ্যাংস্ট্রম।
তাহলে এখানে কি বলছে আমরা অ্যাংস্ট্রম, তাহলে অ্যাংস্ট্রম কি মাপি আমরা অ্যাটম মাপি, দেখো এসআই ইউনিট অফ অ্যাটম, ঠিক আছে। তাহলে এখানে কোশ্চেনটা কি ছিল, কোশ্চেনটা বলছে যে আমরা অ্যাংস্ট্রম ইজ দ্য ইউনিট অফ অ্যাংস্ট্রম আমরা কি দিয়ে মাপি, ঠিক আছে। তো এখানকার মধ্যে যা যা অপশন আছে যে ওয়েভলেন্থ, এনার্জি, ফ্রিকোয়েন্সি আর ভেলোসিটি, তাহলে এখানকার অ্যান্সার অনুযায়ী হবে আমাদের ওয়েভলেন্থ, এবং ওটা কি জিনিস পুরোটা ডিটেলসে বলে দিলাম, অ্যান্সার হবে আমাদের ওয়েভলেন্থ। তারপরে 4 নম্বরে চলে আসো। 4 নম্বরে কি বলছে, লাইট ইয়ার ইজ দ্য ইউনিট অফ হোয়াট, মানে লাইট ইয়ারটা কি জিনিস, কার ইউনিট, কি কি আছে, টাইম, ডিস্টেন্স, স্পিড, ইন্টেন্সিটি অফ দ্য লাইট। তাহলে একবার বুঝো যে আমাদের লাইট ইয়ার কি জিনিস। তাহলে আমাদের লাইট ইয়ার হলো, দেখো আমি দেখিয়ে দিয়েছি, লাইট ইয়ার হচ্ছে, আগে বুঝিয়ে দিই, লাইট ইয়ার হচ্ছে শূন্য মাধ্যমে আলো এক বছরে যে দূরত্ব অতিক্রম করতে পারে তাকে আমরা 1 লাইট ইয়ার বলবো। মানে ইমাজিন করো লাইট কত স্পিডে যায়, সেটা শূন্য মাধ্যমে 1 বছরে লাইটটা যত দূরত্ব অতিক্রম করবে তাকে আমরা 1 লাইট ইয়ার। তাহলে কি দূরত্ব, তাহলে কি ডিস্টেন্সের একক, তাহলে এমনি তো ডিস্টেন্সের একক, তাহলে বুঝে না কি। এবার লাইট ইয়ার কি, 1 লাইট ইয়ার সমান সমান এত মিটার, পরীক্ষায় দিতেও দেয় যে কত, তাহলে বলবে 9.46 ইন্টু 10⁻15 মিটার, এবং এটাকে আমরা অ্যাপ্রক্সলি যদি বলি, এটাকে 10 ধরে নিই, তাহলে হয়ে যাবে কত, 10⁻16 মিটার। এটাও পরীক্ষা অপশনে দেয়, তাহলে দেখে নেবে। এবং অ্যাস্ট্রোনমিক্যাল কি বলছে, অ্যাস্ট্রোনমিক্যাল ডিস্টেন্স মেজার, এটাকে আমরা কি, তোমার কি মনে হচ্ছে আমরা ইন্ডিয়ার ওই যে ওয়ার্ল্ডের কোথাও কিছু মাপতে পারবো? অ্যাস্ট্রোনমিক্যাল আমরা সৌরজগতে এগুলোর ব্যবহার করব এতটা জায়গায়। ইট ইজ দ্য ডিস্টেন্স ট্রাভেল বাই লাইট ইন ভ্যাকাম ইন 1 ইয়ার। ওই যেটাই বললাম তোমাদের, যে শূন্য মাধ্যমে আলো বছরের যে দূরত্ব অতিক্রম করে তাকে আমরা 1 লাইট ইয়ার বলবো। আর 1 লাইট ইয়ার কত দেখে নিলাম। তাহলে 1 লাইট ইয়ার কিসের একক হবে? 1 লাইট ইয়ার হবে আমাদের তাহলে ডিস্টেন্সের একক, কারণ এটা দিয়ে আমরা ডিস্টেন্স মাপি, দূরত্ব মাপি। তাহলে অ্যান্সার হবে আমাদের ডিস্টেন্স। নেক্সট কি বলছে দেখো, চলে আসো। বলছে কোয়ার্টজ ক্রিস্টালাইজ ইউজ ইন ওয়াচেস, মানে ঘড়িতে যে আমাদের এই যে কোয়ার্টজ ব্যবহার করা হয়, তো ওটা কি জিনিস আসলে? ওটা আসলে হচ্ছে আমাদের এটা, তার সংকেত হচ্ছে এটা, আর নাম হচ্ছে আমাদের সিলিকন ডাইঅক্সাইড। খুব ইম্পর্টেন্ট, এই কোয়ার্টজে ব্যবহার করা হয় আমাদের কি, সিলিকন ডাইঅক্সাইড, এবং তার সংকেত হচ্ছে SiO2, এবং এটা রেডিওতে ব্যবহার করা হয়, টেলিভিশনে ব্যবহার করা হয়, ঘড়িতে ব্যবহার করা হয়। তাহলে এটা মনে রাখতে হবে তোমাদের, খুব পরীক্ষায় আসে, কম্পিটিটিভ পরীক্ষায়। 6 নম্বরে কি বলছে দেখো, 6 নম্বরে বলছে যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি। ওই যে তোমাদের একটু আগে বললাম প্রথমেই যে ফান্ডামেন্টালদের 7টা ছিল একক, তাদের মধ্যে কোনটা আছে একবার দেখে নাও। তোমার লেন্থ মিটার, টাইম সেকেন্ড, টেম্পারেচার কেলভিন, মাস কিলোগ্রাম, ইলেকট্রিক কারেন্ট অ্যাম্পিয়ার, লিমিনিয়াস ইন্টেন্সিটি ক্যান্ডেলা, অ্যামাউন্ট অফ সাবস্টেন্স মোল, সেটাই এখানে কোনটা পড়লাম আমরা, তাহলে ইলেকট্রিক কারেন্ট অ্যাম্পিয়ার। তাহলে অ্যান্সারটা কি হবে এখানে, ইলেকট্রিক কারেন্ট অ্যাম্পিয়ার হবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল যে 7টা ইউনিট আছে তার মধ্যে এটা হচ্ছে একটা, বাদ বাকিগুলো আমাদের ড্রাইভ ইউনিট, ঠিক আছে, ফান্ডামেন্টাল ইউনিট নয়। চলো তারপরে দেখো 7 নম্বরে কি বলছে, 7 নম্বর যে ওম মিটার ইজ দ্য ইউনিট অফ, ওম মিটার কার, বলছে ওম মিটার ইউনিটটা কার ইউনিট, রেজিস্ট্যান্স না কন্ডাক্টিভিটি না রেজিস্টিভিটি? তাহলে অ্যান্সারটা হবে রেজিস্টিভিটি। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো 7 নম্বর গেল, 8 নম্বরে চলে যাও। অলরেডি এই কোশ্চেনটা আমরা অলরেডি পড়লাম, যে লাইট ইয়ারের কোশ্চেনটা দেখো বিপিএসসি রিকন্টিনিউ করছে, মানে আবার পুনরায় কোশ্চেন দিচ্ছে, রিপিট করছে। অতএব তোমাদেরকে প্রিভিয়াস ইয়ারটা খুব ইম্পর্টেন্ট। একটু আগেই দেখলাম সেম কোশ্চেন, আর এটাও এসছে দেখো, বলছে লাইট ইয়ার ইজ দ্য ইউনিট অফ কার, ডিস্টেন্স, এজ, টাইম এবং ইন্টেন্সিটি অফ লেন্থ, এটা হবে ডিস্টেন্স, ঠিক আছে। একটু আগে দেখলাম শূন্য মাধ্যমে আলো যে দূরত্ব অতিক্রম করে তাকেই আমরা লাইট ইয়ার বলবো। 9 নম্বরে কি বলছে দেখো, 9 নম্বরে বলছে হোয়াট ইজ দ্য মেজার ইন হার্জ,
বলছে আমরা হার্জ কি দিয়ে মানে মাপি, কি মানে হার্জ, তাহলে মেজার করি আমরা ফ্রিকোয়েন্সি দিয়ে আমরা হার্জ মাপি। যেমন মনে করো বলি না আমাদের কথা কত হার্জ থেকে কত হার্জ শোনা যায়, 20 থেকে 20 হার্জ থেকে, আর 20 হার্জকে কীভাবে লেখা যায় HZ, এবং 20 হার্জ থেকে 20,000 জেড, 20 থেকে 20,000 তোমার হার্জ, এই পর্যন্ত আমরা কথা মানুষ শুনতে পাই, আর তার থেকে বেশি কম হলে মানুষ শুনতে পাবে না। তাহলে যেহেতু ফ্রিকোয়েন্সি এবং ওটাকে হার্জ দিয়ে মাপি, ঠিক আছে। উল্টোভাবে কোশ্চেন দেখো, ওটাই কোশ্চেন পরের বার উল্টোভাবে দিয়েছে। ওই জন্য তোমাদের বলছি যে আমি যে ডিটেলসগুলো আলোচনা করছি তোমরা অবশ্যই করো, কারণ এগুলোকেই ঘুরিয়ে দেবে ওরা, ঠিক আছে। তো কি বলছে, ফ্রিকোয়েন্সি ইজ দ্য মেজার বাই, তাহলে ফ্রিকোয়েন্সি আমরা কি দিয়ে মেজার করি, একটু আগেই বললাম সেটা হার্জ দিয়ে, আর এবং তার সংকেত হচ্ছে এইভাবে, এইচটা বড় হাতের, জেডটা ছোট হাতের, হার্জ, ঠিক আছে। 11 নাম্বার কি বলছে দেখো, বলছে পাওয়ার, বলছে দ্য ইউনিট অফ ইলেকট্রিক পাওয়ার। তাহলে এই ইউনিট অফ ইলেকট্রিক পাওয়ার কি, মানে আমরা পাওয়ার মানে তো জানি ওয়াট, এটা সবাই জানি যে ইলেকট্রন হচ্ছে এটা, কিন্তু দেখো আমরা এই ওয়াট, একটা জিনিস মনে রাখবে যে পাওয়ার ইকুয়াল টু ওয়ার্ক অ্যান্ড টাইম, এবং এই ওয়ার্কের জন্য কি হয় জুল, আর টাইমের হচ্ছে সেকেন্ড। তাহলে জুল পার সেকেন্ডকেও ওয়াট বলবো, মানে ওয়াট যা জিনিস জুল পার সেকেন্ডও তাই জিনিস। এখানে ওয়াট না দিয়ে যদি তোমাকে জুল পার সেকেন্ড দিত তাহলে সেটাও অ্যান্সার হতো। তো ওই জন্য মনে রাখবে কিন্তু সে সূত্রটা হচ্ছে P = W/T, তাহলে কি জুল বাই সেকেন্ড, তাহলে অ্যান্সার হবে ওয়াট বা এটা। অপশানে কি কি দিতে পারে সেগুলো আমি সব আলোচনা করে দেবো। তোমরা যারা যারা এইরকম ফিজিক্সের এটা তো করছি, এরকম যারা যারা অন্য সাবজেক্ট ইতিহাস ভূগোলগুলো তোমরা দেখোনি, তোমরা অবশ্যই প্লেলিস্টে আছে, তোমরা দেখে নাও। এবং দ্য রেঞ্জ অফ ওয়েভলেন্থ অফ দ্য ভিজিবল স্পেকট্রাম, তাহলে আগে একবার ছবিটা দেখো তারপরে আমাদের বোঝা যাবে, ঠিক আছে। দেখো সূর্য থেকে যে আমাদের লাইট আসে, কেউ বলতে পারবে যে সূর্য থেকে লাইট আমাদের কি মাধ্যমে আমাদের পৃথিবীতে আসে। দেখো সূর্য থেকে আমাদের বিকিরণ পদ্ধতিতে, মানে রেডিয়েশন পদ্ধতিতে আসে। এবার কথা হলো যে আমাদের সূর্য থেকে অনেক রকমের আমাদের ওয়েভ আসে, বাট সব ভিজিবল না, জাস্ট আমাদের লাইটটা ভিজিবল, ঠিক আছে। এবং লাইটটা ভিজিবলের কারণ আছে, কারণ ওর অ্যাংস্ট্রম একটা ভিজিবল সীমার মধ্যে পড়ে, তার জন্য। অতএব একবার দেখো ছবিটা, অ্যাকচুয়ালি আমাদের ওখান থেকে কি আছে, গামা রে, এক্স রে, আলট্রাভায়োলেট, ইনফ্রা, রেডিও ওয়েভ, ঠিক আছে। তারপরে দেখো তো এই যে তার মধ্যে এখানে একটা হালকা আছে যেটা আমরা দেখতে পাইনি, ভিজিবল লাইট। এই ভিজিবল লাইটের মধ্যে লাইটের কালার হচ্ছে অনেকগুলো কালার আছে, যেটাকে আমরা কি বলি বেনিয়া সহকলা বা ভিভিগ্রিয় বলি, ঠিক আছে। তো এই যে এর প্রত্যেকটার ওয়েভলেন্থ আছে, তো সেই ওয়েভলেন্থগুলো কোথা থেকে কোথায়, তাহলে দেখো এর 400 ন্যানোমিটার থেকে 700 ন্যানোমিটার। যদি অপশানে বলে কত থেকে কত, তাহলে বলবে 400 ন্যানোমিটার থেকে 700 ন্যানোমিটার। আর যদি অ্যাংস্ট্রম অন্য কিছু এককে বলে তা আলাদা আলাদা। দেখো এখানে অ্যাংস্ট্রমে বলেছে, তাহলে তোমাকে কনভার্ট করে নিতে পারো, আর যদি না কনভার্ট করো তাহলে মুখস্থ করে রেখে দাও। যদি তোমাকে বলে এই মিসে অ্যাংস্ট্রমে, তাহলে অ্যান্সার হবে 3900 অ্যাংস্ট্রম থেকে 7600 অ্যাংস্ট্রমের মধ্যে ভিজিবল। আর ওটাই যদি আমাদের বলতো ন্যানোমিটার, তাহলে 400 ন্যানোমিটার থেকে 700 ন্যানোমিটার, একই জিনিস, এটা যা জিনিস এটা একই জিনিস, জাস্ট খালি ইউনিটের তফাৎ, ঠিক আছে। তাহলে মনে রাখবে যে আমাদের ভিজিবল স্পেকট্রামটা কত থেকে কত এটাতে। চলো নেক্সট দেখো পরের কোশ্চেনটা কি আছে, সোলার রেডিয়েশন ভিজিবল ইন হুইচ অফ দ্য ফলোয়িং রেঞ্জ। দেখো সেম কোশ্চেন, এখানে আমি কি বললাম, ওই যে তোমাদের অলরেডি যেটা বললাম যে এককটা চেঞ্জ করে দিতে পারে, এখানে NM দিয়ে দিয়েছে, আর NMটা তো আমি অলরেডি দেখালাম তোমাকে ডিরেক্ট, এটা আরো বেশি সোজা, 400 থেকে 700, আর ওটা হচ্ছে 3900 থেকে 7600, বাস সেম জিনিস। চলে আসছো 14 নাম্বার। 14 নাম্বারে কি বলছে দেখো, the amount of light flash produced by an isocenter source of the two candela। বলছে দুটো ক্যান্ডেলাতে আমাদের কতটা লাইট ফ্ল্যাশটা তৈরি হবে।
দেখো এটার একটা সূত্র আছে যেটাকে আমরা ওই লাইট অফ ফ্ল্যাক্সের ওটাকে এফ দিয়ে ডিনোট করি, ইকুয়াল টু 2i, আই হচ্ছে ক্যান্ডেলা, ঠিক আছে, ইকুয়াল টু হচ্ছে 2i, এবং এটা মানে হচ্ছে কি 2πi, তাহলে 2π আর i মানে হচ্ছে কত, ক্যান্ডেলা ওই দুটো আছে, তাহলে দুটো, তাহলে কত 8π, তাহলে অপশানের দিকে তাকাও, 8π যেটা হবে সেটাই অ্যান্সার, তাহলে 8π আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে 8π, ঠিক আছে। তো এগুলো জানলে পারবে, আর না জানলে বিশাল হায়ার স্টাডি করতে হবে, ঠিক আছে। অতএব এই সম্বন্ধে যদি কোনো ধারণা না থাকে, অনেক ছেলেরই এটা ধারণা থাকবে না, আমি বুঝাতেও যাব না, একটু ডিফিকাল্ট, ঠিক আছে। তো তোমরা এটাকে ডিরেক্ট মনে রাখবে, যটা ক্যান্ডেলা থাকবে 2π এর সাথে তাকে গুণ করে দেবে, এখানে 8π অ্যান্সার হবে, ঠিক আছে। তারপরে চলে আসো আমাদের, দেখো উইথ হুইচ ইনস্ট্রুমেন্ট ইন হিউমিডিটি মেজারমেন্ট, বলছে হিউমিডিটি আর্দ্রতা আমরা কি দিয়ে মাপি, এই আর্দ্রতা আমরা হাইগ্রোমিটার দিয়ে মাপি, ঠিক আছে। এবার অনেকজন বলবে দেখি দেখতে একই জিনিস, কিন্তু তাড়াতাড়ি মেরে দিও না, হাইগ্রোমিটার দিয়ে মানে আমরা হিউমিডিটি আর্দ্রতা মাপি, বাট হাইড্রোমিটার দিয়ে আমি জলের বিশুদ্ধতা মাপি। তারপর আমাদের পাইরোমিটার থেকে আমরা কি প্রচণ্ড তাপ, বেশি তাপে, থার্মোমিটার যেমন নর্মাল তাপ মাপা যায়, বাট পাইরোমিটার দিয়ে প্রচণ্ড তাপ মাপা যায়। ল্যাক্টোমিটার দিয়ে কী মাপা যায়, এটা দিয়ে আমার জলের বিশুদ্ধতা মাপা, এই দুধের বিশুদ্ধতা মাপা যায়, ঠিক আছে। তাহলে এইভাবে করতে হবে, এবং আমি তোমাদের কি কি একক পড়তে হবে সেই জিনিসগুলো দিয়ে দিয়েছি, ঠিক আছে। এবং সেই জিনিসগুলো যদি তোমরা পড়ো তাহলে আর এককের সম্বন্ধে ভয় নেই, এগুলো একদম মুখস্থ করে নেবে, যে জানো না একদম মুখস্থ করে নেবে, তাহলে আর সমস্যা হবে না। যেমন রেডিওমিটার দিয়ে কী মাপা হয়, ইন্টেন্সিটি অফ সাউন্ড। অ্যানিমোমিটার দিয়ে কী মাপা হয়, উইথ স্পিড অ্যান্ড উইন্ড প্রেসার। তারপরে ক্রোনোমিটার দিয়ে মাপা কি এক্সাক্ট টাইম, যেমন ফিক্সড লোকেশন জিএমটি, গ্রিনিচ মিন টাইম। তারপরে হচ্ছে কি আমাদের অডিও ফোন, যেটা হিয়ারিং, যেটা আমরা শুনতে ব্যবহার করি, যারা শুনতে কম পায়। তারপরে অ্যামমিটার, ইলেকট্রিক অ্যামমিটার দিয়ে ইলেকট্রিক কারেন্ট মাপা হয়। তারপরে ভোল্ট মিটার, ভোল্টেজ। পাইরোমিটার একটু আগেই দেখলাম, পাইরোমিটার হচ্ছে হাই টেম্পারেচার মাপা হয়। তারপরে রেডিয়েশন অফ দ্য পাইরোমিটার বা রেডিয়েশন অফ দ্য থার্মোমিটার, যেখানে আমাদের 1500 ডিগ্রি সেলসিয়াস থেকে 2000 ডিগ্রি সেলসিয়াস মাপানো হয়। অডোমিটার হচ্ছে ডিস্টেন্স মাপার জন্য, যেটা আমাদের বাইকের যে মিটারে থাকে না ডিস্টেন্স মাপার জন্য, ওটা হচ্ছে অডোমিটার। তারপরে আছে আমাদের অন্ডোমিটার, যেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ মাপার, ফ্রিকোয়েন্সি মাপার জন্য। যেটা হচ্ছে আমার হাইগ্রোমিটার, একটু আগেই পড়লাম আমরা, রিলেটিভ হিউমিডিটি। এবং স্প্রিং বিলো, যেটা ওয়েট মাপি। তারপর হচ্ছে ব্যারোমিটার, অ্যাটমসফিয়ারিক প্রেসার মাপা হয়। ল্যাক্টোমিটার, যেটা আমাদের ডেনসিটি অফ মিল্ক বা পিউরিটি অফ মিল্ক। এবং আমাদের বিউট্রোমিটার, যেটা আমাদের ফ্যাট কন্টেন্ট ইন মিল্কের মধ্যে কতটা ফ্যাট আছে সেটা মাপার জন্য। তোমরা যদি এতগুলো একক করে নাও তাহলে আর কাজে লাগবে না, আরও আছে দেখে নাও। ইলেকট্রিক কি আছে, ইলেকট্রিক থার্মোমিটার, যেটা হচ্ছে থার্মো রেজিস্টার। তারপরে আছে আমাদের মনোমিটার, প্রেসার অফ দ্য মেজারমিং, প্রেসার অফ লিকুইডের মাপার জন্য আমাদের মাপা হয়। তারপরে আমাদের ডাক্তাররা কি ব্যবহার করে, হার্ট শোনার জন্য। তার ব্লাড প্রেসারের জন্য পিরিয়ডিক গোল্ডের পিরিয়ড, যেমন ক্যারোটোমিটার, লাক্স মিটার, ইন্টেন্সিটি অফ লাইট, সিসমোগ্রাফ, সিসমিক ওয়েভ অফ দ্য আর্থকুইক, রিক্টার স্কেল, ইন্টেন্সিটি অফ দ্য আর্থকুইক। এবং ক্রেস্কোগ্রাফ, যেটা প্ল্যান্ট গ্রোথ, এটা আমাদের এজিসি বোস আবিষ্কার করেছিল, ইন্ডিয়ান। এবং জিএম মুলার কাউন্টার, এটা রেডিও অ্যাক্টিভিটি। তারপর যে ফ্যাদোমিটার, যেটা সি ডেপ, সমুদ্রের গভীরতা মাপার জন্য ব্যবহার করা হয়। এবং পলিগ্রাফ, যেটা হচ্ছে আমাদের লাইট ডিটেক্টর। তারপরে হচ্ছে আমাদের ভিস্কোমিটার, মানে হচ্ছে গাঢ়ত্বটা মাপার জন্য, ভিস্কোসিটি অফ দ্য লিকুইড। তারপরে হচ্ছে ক্যালিওমিটার, হার্ট কন্টেন্ট। তারপরে হচ্ছে আমাদের হিট কন্টেন্ট। তারপর হচ্ছে আমাদের কি ট্যাচোমিটার, যেটা হচ্ছে আমাদের রেডিয়েশন স্পিড অফ শিপের, মানে পানি জাহাজের দূরত্বটা কত। এই যে আমি তোমাদের এগুলো দিয়েছি, তোমরা অবশ্যই মুখস্থ করে নেবে। আর ওই জন্য বলছি, দেখো পিডিএফটা খুব দরকার, এই পিডিএফটার কারণ তোমরা যদি পিডিএফটাই পড়ো না, অনেক অ্যান্সার পারবে। এবং পিডিএফটা পেতে গেলে তোমাদের পেড ব্যাচে ভর্তি হতে হবে, কারণ ফ্রিতে আগে পেড দিতাম, এখন দিচ্ছি না অনেকজনের সমস্যা থাকার জন্য। তার জন্য তোমাদের পিডিএফটা নিতে গেলে তোমাদের পেড ব্যাচে ভর্তি হতে হবে, ঠিক আছে।
অতএব দেখো 899 টাকায় ক্লাসটা করাই, তার থেকে কত কিছু পাচ্ছ। ইউটিউবে যতগুলো তোমাকে আর লিখতে হচ্ছে না, যারা খাতাতে কষ্ট করে লিখছো, কি দরকার, সামনে বেশি দিন পরীক্ষা নেই, অতএব অত চাপ নিতে পারবে না। এখন লিখছো কিন্তু পরীক্ষার আগে যে আমি অত প্রচুর এমসিকিউ করাবো, প্রচুর প্র্যাকটিস করাবো, তাহলে কি তখন কি অত লিখতে পারবে? তখন তো ছেড়েই দেবে। তার জন্য বলছি দয়া করে এখনই টেস্টটা নিয়ে নাও, ওই মক টেস্টটা নিয়ে নাও বা আমাদের কোর্সটা নিয়ে নাও, যেন পরবর্তীতে না কেনার থেকে 899 টাকায় এখনই কিনে নাও, ঠিক আছে? চল, তারপরে দেখো কি বলছে এখানে, বলছে হোয়াট ইজ দ্য ইউনিট অফ দ্য প্রেসার। বলছে প্রেসারের ইউনিট কি? তো প্রেসারের ইউনিট আমরা জানি নিউটন পার মিটার স্কোয়ার, ঠিক আছে? নিউটন পার মিটার স্কোয়ার। এটা কেমন দেখো, প্রেসার, এই প্রেসার ইকুয়াল টু কি হয়, বল, মানে বল বাই এরিয়া, মানে ফোর্স বাই এরিয়া। আর ফোর্সের একক হচ্ছে নিউটন, আর এরিয়ার হচ্ছে আমাদের মিটার স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে কি নিউটন পার মিটার স্কোয়ার, ঠিক আছে? ভেঙে ভেঙে তোমাদের দেখিয়ে দিলাম, ঠিক আছে? তারপরে কি বলছে দেখো, তারপরে বলছে ওটাই ইউনিটগুলো দিয়েছে। এবার তোমরা এই ইউনিটগুলো খুব দরকারি জিনিস, আমি 6 জন্য নোটটার খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? দেখো কি বলছে, যে ফ্রিকুয়েন্সি, হার্ট, ফোর্স নিউটন, প্রেসার বা স্ট্রেন্থ পাস্কেল, তারপরে এনার্জি জুল, হিট, এনার্জি ওয়ার্ক হিট সবারই হচ্ছে জুল, পাওয়ার রেডিও ফ্লাক্স হচ্ছে ওয়াট, ইলেকট্রিক চার্জ হচ্ছে কুলম্ব, পটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে ভোল্ট, এবং ক্যাপাসিটেন্স ফারাড, এবং স্পিড অফ দ্য শিপ নট, ডিস্টেন্স হচ্ছে নটিক্যাল মাইল, 1 নটিক্যাল মাইল ইকুয়াল টু 1.852 কিলোমিটার, মাথায় রাখবে। তারপর হচ্ছে হাই স্পিড মাচ, এবং তারপরে হচ্ছে আমাদের কি সাউন্ড ইন্টেন্সিটি ডেসিবেল, রেজিস্ট্যান্স ওম, তারপরে হচ্ছে আমাদের কন্ডাক্টেন্স মানে হচ্ছে সিসমেন্স বা মোহ, আগে মোহ বলা হতো, এবং ম্যাগনেটিক ফ্ল্যাক্স ওয়েবার, এবং ম্যাগনেটিক ফ্ল্যাক্স ইন্টেন্সিটি টেসলা, ইন্ডাকশনস হেনরি, লিউমিনাস ফ্ল্যাক্স লুমেন, এবং এগুলো পড়তে অ্যাটমসফিয়ারিক প্রেসার বার, তারপরে হচ্ছে ফ্লো অফ ওয়াটার যেটাকে কিউসেক বলি, যেটা আমাদের কদিন আগে টোল হলো না, যে রচনা ব্যানার্জি বলছে কুইন্টাল কুইন্টাল জল ছেড়ে দিয়েছে, আসলে কুইন্টাল না, ও যদি বলতো কিউসেক জল, অনেক কিউসেক জল ছেড়ে দিয়েছে, তাহলে ও আর টোল হতো না, ঠিক আছে? ওজন লেয়ার থিকনেস, ওজন লেয়ারটা কতটা, সেটা হচ্ছে ডবসন ইউনিট, খুব ইম্পর্টেন্ট এগুলো। ইন্টেন্সিটি অফ দ্য আর্থকুইক, রিক্টার, এগুলো তোমাদের পড়লে পুরো ইউনিট অ্যান্ড মেজারমেন্টের চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে, এবং এগুলো আমি সব পড়িয়েছি তোমাদের, ঠিক আছে? পেড ব্যাচে। ইউনিট অফ প্রেসার কি বলে যেন, প্রেসারের ইউনিট, আর একটু আগে আমরা দেখলাম সেটা হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার, বাট নিউটন পার মিটার স্কোয়ার কোথাও অপশানে নেই, তাহলে অ্যান্সার কি হবে, নান অফ দ্য অ্যাবভ, ঠিক আছে? নেক্সট 18 নম্বর কি বলছে দেখো, 18 নম্বর বলছে যে হুইচ অফ দ্য ফলোয়িং এ স্কেলার কোয়ান্টিটি, এদের মধ্যে কোনটা স্কেলার কোয়ান্টিটি? তো আমি তো ডেফিনেশনে বলে দিতে পারবো যে স্কেলার কোয়ান্টিটি, দেখো একটা জিনিস বুঝো, যে স্কেলার আর ভেক্টর কাকে বলে? ভেক্টর রাশি আর স্কেলার রাশি ছোটবেলায় পড়েছিলে, যার মান আছে কিন্তু অভিমুখ নেই তাকে বলবো স্কেলার রাশি, যার মান এবং অভিমুখ 2 আছে তাকে বলবো আমরা ভেক্টর রাশি। তাহলে আমরা যদি ডেফিনেশন অনুযায়ী দেখতে চাই তাহলে কি হবে দেখো, ফোর্সের একটা দিক আছে, তার ফোর্সের একটা দিক আছে, মানও আছে দিকও আছে, তাহলে এটা হচ্ছে ভেক্টর রাশি, ঠিক আছে? তারপরে যে প্রেসার যে কোনো দিকে হতে পারে, উপরের দিক থেকে হতে নিচের দিকে হতে পারে, এটা হবে আমাদের অনলি স্কেলার। তারপরে হচ্ছে ভেলোসিটি, এই ভেলোসিটির যেহেতু আমাদের ডিস্টেন্স আছে মানে ফোর্স আছে, তারপরে যে অ্যাক্সেলারেশন এরও ফোর্স আছে, ঠিক আছে? তাহলে ভেক্টর আছে, মানে ডিরেকশন আছে, মানে কি ভেক্টর। তাহলে একমাত্র প্রেসার হচ্ছে অ্যান্সার এখানে, কারণ প্রেসারের শুধু দিক নেই কিন্তু মান আছে, ঠিক আছে? এগুলো কি করে দিক কি জিনিস, মান কি জিনিস, আমি ইউনিট অ্যান্ড মেজারমেন্ট চ্যাপ্টার করিয়েছি। তারপরে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ভেক্টর কোয়ান্টিটি, এদের মধ্যে কোনটা ভেক্টর কোয়ান্টিটি নয়? তাহলে ভেক্টর কোয়ান্টিটি নেওয়া মানে কি, স্কেলার কোয়ান্টিটি চাইছে, তাহলে স্পিড হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, ভেলোসিটি হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি, টর্ক হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি, ডিসপ্লেসমেন্ট হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি, তাহলে এখানে হচ্ছে স্পিড। এগুলো পুরো ডেফিনেশন অনুযায়ী করতে চাইলে আমাদের পেড ব্যাচে ভর্তি হতে হবে, কিছু করার নেই। দেখো স্কেলার কোয়ান্টিটি আমি দেখো ডেফিনেশন দিয়ে দিয়েছি, যে হুইচ রিকোয়ার অনলি ম্যাগনিটিউড নট ডিরেকশন টু এক্সপ্রেস দেম আর কল্ড এট স্কেলার কোয়ান্টিটি।
যেমন উদাহরণ ডিস্টেন্স, স্পিড, মাস, ভলিউম, টাইম, এগুলো হচ্ছে আমাদের স্কেলার কোয়ান্টিটি। এবং ভেক্টর কোয়ান্টিটি কাকে বলে? যে হুইচ রিকোয়ার ম্যাগনিটিউড অ্যাজ ওয়েল অ্যাজ ডিরেকশন টু বি এক্সপ্রেস আর কল্ড এট ভেক্টর কোয়ান্টিটি। এবং ফোর্স, ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি, মোমেন্টাম, অ্যাঙ্গুলার ভেলোসিটি এবং ম্যানেজমেন্ট ইন্টেন্সিটি এবং ইলেকট্রিক ইন্টেন্সিটি ইটিসি। চলো 20 নম্বরে কি যাচ্ছি আমরা। 20 নম্বরে কি বলছে? ইফ দ্য স্পিড অফ রোটেশন অফ দ্য আর্থ ইনক্রিজ, বলছে পৃথিবী, ধরে নাও এটা পৃথিবী, তো এই পৃথিবীতে এই ধরে নাও এটা হচ্ছে আমাদের ইকুয়েটার। তো যখন একটা রোটেশন, পৃথিবীটা যখন ঘুরছে, তাহলে যদি স্পিডটা আমরা বাড়িয়ে দিই পৃথিবীর, তাহলে আমাদের এই আর্থকুইকে ওয়েটের কি হবে? তাহলে একটা জিনিস মনে রাখবে যে ওয়েটের, আমরা যদি বলি ওয়েট ইকুয়াল টু কি হয়? মাস ইন্টু জি। তাহলে অভিকর্ষ ত্বরণের উপর ডিপেন্ড করছে। তাহলে যখন স্পিডটা বাড়বে না, তাহলে আমাদের সেন্ট্রিফিউগাল ফোর্সটা বেড়ে যাবে, বাইরের দিকে ফোর্সটা বেড়ে যাবে। আর সেন্ট্রিফিউগাল ফোর্সটা যদি বেড়ে যায়, তাহলে ওখানে কি হবে? অভিকর্ষ ত্বরণের বিপক্ষে যাচ্ছে ওটা, তাহলে কি হবে? আসলে জিটা কমে যাবে। আর জিটা কমে গেলে কি হবে? ওয়েটটা কমে যাবে। আর ওয়েটটা কমে গেলে আসলে আমাদের ডিক্রিজ হবে। বুঝতে পারলে? ওয়েটটা বডিটার ডিক্রিজ হয়ে যাবে। মনে রাখবে, যদি স্পিড বেড়ে যায় তাহলে বস্তুর ওয়েটটা কমে যাবে, আর যদি স্লো হয়ে যায় তাহলে বলবে বেড়ে যাবে। ঠিক আছে, তারপরে কি বলছে দেখো 21 নাম্বার, হুইচ অফ দ্য ফলোয়িং কোয়ান্টিটিস ডাজ নট হ্যাভ এ ইউনিট, এদের মধ্যে কার ইউনিট নেই? তাহলে একবার দেখে নাও, দেখো ইউনিট নেই কেমন করে বা কি জিনিস। দেখো যে স্ট্রেন্থ, যেটাকে আমরা স্ট্রেন্থ, দেখো কি হচ্ছে, একটা এত বড় ছিল, জায়গা ছিল, হ্যাঁ, এটা সব ছিল, বাট যখন চাপলো ও ঢুকে গেল, তাহলে কি এরিয়ার পরিবর্তন হলো? কতটা পরিবর্তন হলো? এতটা পরিবর্তন হলো। তাহলে চেঞ্জ ইন শেপটার কতটা চেঞ্জ হলো? এতটা, বাট অরিজিনাল বাট ছিল এতটা। তাহলে কি ধরে নাও আমার 5 মিটার চেঞ্জ হলো, সাপোজ 5 মিটার না, যে কোনো একটা শেপ একক ধরো, আর আমার ছিল আগে 10, তাহলে আলটিমেট ওই দুটো তো কেটে যাচ্ছে না, তো থাকছে শুধু খালি হাফ, তাহলে একক তো থাকছে না। তাহলে আমাদের কি একক বিন রাশি হয়ে গেল। আর একক বিন রাশি বলে এটা হয়ে গেল আমাদের কি স্ট্যান্ডার্ড একক বিন রাশি। এবং এই একক বিন হলে কি হবে? তার যার এককের রেসপেক্টে আমাদের ডাইমেনশন বা মাত্রা হয়, তাহলে একক যদি না থাকে তাহলে ডাইমেনশন এর থাকবে না। খুব ইম্পর্টেন্ট। তাহলে অ্যান্সারটা কি হবে এখানে? অ্যান্সার হবে এখানে ডি ইজ দ্য রাইট অ্যান্সার। হুইচ অফ দ্য ফলোয়িং কোয়ান্টিটিস ডাজ নট হ্যাভ এ ইউনিট স্ট্রেংথ। ঠিক আছে, পীড়ন বিকৃতির চ্যাপ্টার থেকে, ঠিক আছে, ছোটবেলায় তোমরা পড়েছিলে। তারপরে দেখো 22 নাম্বার কি বলছে? 22 নাম্বার বলছে, ইন হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ে ক্যান 1 ভোল্ট বি এক্সপ্রেস, 1 ভোল্টকে এক্সপ্রেস করতে পারি কি? দেখো 1 ভোল্ট যা, সেটা হচ্ছে জুল পার কুলম্ব। 1 জুল পার কুলম্বকেই 1 ভোল্ট বলা হয়। খুব ইম্পর্টেন্ট, না জানলে জেনে নাও। চলো 23 কি বলছে দেখো, 23 বলছে দেখো যে হুইচ অফ দ্য ফলোয়িং ইউজ নিউটন থার্ড ল মোশন। বলছে এখানকার কোনটাতে থার্ড ল মোশন বলছে আর্চারি এবং স্পেস রকেট এবং ভেঞ্চারি মিটার। দেখো ছবিগুলো দেখো, তাহলে ভালো করে বুঝতে পারবে। ছবিতে কি বলছে দেখো, যে থার্ড ল হচ্ছে যে ফর এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিশন রিয়াকশন। দেখো প্রথমে আছে আমাদের কি রকেট, তো রকেট যখন আমাদের যাচ্ছে, এদিকে যাচ্ছে, কিন্তু এখান থেকে আমার ধোঁয়া বেরোচ্ছে, এই ধোঁয়াটাকে চাপ দিয়ে ওই অপোজিটে যাচ্ছে, মানে ওদিকে অ্যাকশন দিচ্ছে আর এদিকে রিয়াকশন বলে আগের দিকে এটা যাচ্ছে। তাহলে আমাদের এই স্পেস রকেটটা থার্ড ল ব্যবহার করা হয়। তারপরে আর্চারি কি আমাদের, দেখো এখানে আমি টানলাম, তাহলে ফোর্সটা এদিকে দিলাম, তখন এগিয়ে ছাড়লেটা কি হবে? ওই দিকে চলে যাবে। তাহলে এটাও আমাদের কিন্তু থার্ড ল ব্যবহার হচ্ছে। কিন্তু ভেঞ্চার মিটার কি, দেখো এদিক দিয়ে জল যাচ্ছিল, এখানে কম আছে, তাতে কি হলো? কোনো সমস্যা নেই। তাহলে এটা কিন্তু আমাদের নিউটনের থার্ড ল ব্যবহার হয় না। মানে তাহলে অ্যান্সারটা কি হবে আমাদের? অ্যান্সারটা এখানে হবে দুটো হচ্ছে, ঠিক আছে, আর্চারি হচ্ছে আর এটাও হচ্ছে, স্পেস রকেট হচ্ছে, বাট এটা হচ্ছে না। তাহলে অ্যান্সার হবে কি? মোর দেন ওয়ান অফ দ্য অ্যাবভ। ঠিক আছে, একটু দেখে দেখে করতে হবে এগুলো, সবাই জানি আমরা নিউটনের থার্ড ল। চলো তারপরে কোশ্চেন 24 নাম্বারে যাই। 24 নাম্বারে কি বলছে দেখো, বলছে দ্য পার্টিকেল দ্যাট ক্যান বি অ্যাডেড টু বি নিউক্লিয়াস অফ অ্যান অ্যাটম
while keeping its chemical properties unchanged। দেখো একটা জিনিস ভালো করে বুঝবে যে এই যে ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি সোডিয়াম, তো সোডিয়ামের নিচে 11 থাকে আর উপরে 23 থাকে, তো এটাকে বলা হয় অ্যাটমিক নাম্বার বললাম। এই অ্যাটমিক নাম্বারটা রিপ্রেজেন্ট করে মৌলটার যে কেমিক্যাল প্রপার্টিস কেমন হবে, আর উপরে যেটা অ্যাটমিক মাস এটা রিপ্রেজেন্ট করে কি যে বস্তুটার ফিজিক্যাল প্রপার্টি কেমন হবে। তাহলে একটা জিনিস বুঝো, বলতে চাইছে যে কি যোগ করলে আমাদের কেমিক্যাল প্রপার্টি চেঞ্জ হবে। তার নিচেরটা হচ্ছে কেমিক্যাল প্রপার্টি, মানে যেন নিচেরটা 11 থাকে। তাহলে একটা জিনিস ভাবো যে মিডিলে থাকে আমাদের প্রোটন আর নিউট্রন থাকে, আর উপরে এদিকে থাকে আমাদের ইলেকট্রন। তাহলে আমাদের কথা হলো যে ইলেকট্রন চেঞ্জ হলে কিচ্ছু হবে না, প্রোটন চেঞ্জ হলো। দেখো আমাদের বলছে ঢুকলে কি চেঞ্জ হবে না, কেমিক্যাল চেঞ্জ হবে না, মানে নিচেরটা চেঞ্জ করা যাবে না। তাহলে এটা যদি চেঞ্জ হয়, নিচেরটা যদি যোগ হয়, তাহলে এটা বেড়ে যাবে, এটাও বেড়ে যাবে। তাহলে আমি যদি এখানে নিউটনটা বাড়িয়ে দিই, তাহলে নিউটন বাড়লে খালি মাসটাই বাড়ছে, নিচের দিকে কিন্তু অ্যাটমিক নাম্বারে কোনো প্রভাব পড়ছে না। তাহলে আমরা যদি নিউটনকে অ্যাড করে নিই, তাহলে তার কেমিক্যাল প্রপার্টির কোনো চেঞ্জ হবে না, বাট ফিজিক্যাল প্রপার্টির চেঞ্জ হবে, কারণ ফিজিক্যাল প্রপার্টি উপরে, আর উপরে নিউটনটা কাজে লাগে। চলো, যারা বুঝতে পারলে ভালো, না পারলে কমেন্ট করবে, আমি অন্য ভিডিওতে আরও ভালো করে বুঝাবো। তারপরে কি হচ্ছে 25 নাম্বার। 25 নাম্বার এটাই লাস্ট। আমি 25টা করবো, কারণ তোমাদের বুঝিয়ে বুঝিয়ে করবো। আমি জাস্ট কোশ্চেন অ্যান্সার করলে তো একদিনে 100টা কমপ্লিট করে দিতে পারবো, বাট যেভাবে বুঝাচ্ছি তোমাদের 25টা কোশ্চেন নয়, 100-র বেশি কোশ্চেনের অ্যান্সার তোমরা পাচ্ছ। ঠিক আছে, কি বলছে, দ্য ওয়েট অফ অ্যান অবজেক্ট কত 100 নিউটন হোয়েন মেজার ইন দ্য সারফেস এরিয়া। বলছি পৃথিবীর সারফেস এরিয়াতে যখন একটা বস্তুকে আমরা মাপছি, ওয়েটটা হচ্ছে কত 100 নিউটন। বাট হোয়াট উইল বি দ্য ইটস ওয়েট হোয়েন মেজার অন দ্য সারফেস অফ দ্য মুন। তাকে মুনে নিয়ে চলে গেলে কত হবে। দেখো একটা জিনিস মনে রাখবে যে আমরা ছোটবেলাতে পড়েছি যে এই পৃথিবীতে যদি কোনো বস্তুর ওজন 6 কেজি হয়, তাহলে চাঁদে গিয়ে 1 কেজি হয়ে যাবে, মানে 1-এর 6 অংশ হয়ে যাবে। তো এখানে আছে কত 100 নিউটন, তাহলে চাঁদে গেলে কি হবে, 6 দিয়ে ভাগ হয়ে যাবে। তাহলে 6 দিয়ে ভাগ করলে কত হবে, যেটা 16.67 মনে আছে, এটা আছে এটা নিউটন, বাট এটাকে রাউন্ড অফ করে দিয়েছে 16.7 নিউটন। তাহলে অ্যান্সার হলো এটা। বাট এখানে একটা বুঝার জিনিস আছে যে দেখো তোমার এটা ওয়েট চেঞ্জ হলো, যদি ওয়েট বলে তাহলে ঠিক ছিল, কিন্তু যদি এখানে মাস বলে তাহলে 100 নিউটন। এখানে আজকের দিনে তোমাকে যদি বলি 100 নিউটন মাস এখানে আছে, কিন্তু ওখানে গিয়ে চাঁদে গিয়ে কত হবে, 100 নিউটনই হবে। কারণ বুঝবে যে মাস কোথাও চেঞ্জেস নয়, মাস এখানে যা হবে ওখানেও তাই হবে, বাট ওয়েটটা চেঞ্জেস। কারণ ওয়েটটা হচ্ছে ওয়েট ইকুয়াল টু আমাদের মাস ইন্টু গ্র্যাভিটি, গ্র্যাভিটির উপর ডিপেন্ড করবে, সেখানে গ্র্যাভিটি কেমন সেই হিসাবে। ঠিক আছে, ওই জন্য তাহলে মাথায় রাখবে যে মাস থাকলে আনচেঞ্জ যেটা থাকবে সেটাই, বাট ওয়েট থাকলে কিন্তু চেঞ্জেস হবে। তো এখান থেকে আজকে আমরা রাখছি ক্লাসটা। এরপরে তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা শেয়ার করবে, তাহলে আমরা কিন্তু ভিডিওগুলোকে কমপ্লিটলি প্লেলিস্টটাকে বানাতে পারবো। অতএব তোমাদের কমেন্টে বলবে কেমন লাগলো, তোমাদের যদি আরও লাগে, আরও টাইম বাড়াতে বলো, আমি বাড়াবো। আর যারা আমাদের পেড ব্যাচে আছো তারা পেড ব্যাচেও করবে, আর এই ক্লাসগুলোও করবে, তাহলে তোমাদের কমপ্লিটলি সিলেবাসটা কমপ্লিট হবে। কারণ আমি ক্লাসে প্রিভিয়াস ইয়ারটা করালে আমার টাইম যাবে, তার জন্য আমি এটা ইউটিউব চ্যানেলে করাচ্ছি। তোমাদের ওখানে যা ভালো কন্টেন্টগুলো আমরা করাচ্ছি সেখানে তো ওটা এনাফ, কিন্তু তোমরা এই ইউটিউব চ্যানেলের প্লেলিস্টগুলো দেখবে, যেন তোমাদের হেল্প হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। এরপরে আমরা নেক্সট ভিডিও নেক্সট দিন নিয়ে আসবো। এরকম এখন কন্টিনিউয়াসলি প্রতিদিন চলবে প্রিভিয়াস ইয়ার, এবং তোমরা সাথে থেকো, তাহলে আমরা কিন্তু তোমাদের জন্য অনেক কিছু করব। থ্যাংক ইউ।